দেখো, আজকের ক্লাসে আমরা ইভ্যালুয়েশন অফ স্লোপ পড়বো, ঢালের বিবর্তন। জিওমরফোলজির এটা গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ এর পরে আমরা যা কিছু পড়বো সবই কিন্তু ঢালের ওপরে। বিশেষ করে যত ল্যান্ডফর্ম রয়েছে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সমস্ত ল্যান্ডফর্ম গুলো আলাদা আলাদা নামকরণের পিছনে সবচেয়ে বেশি গুরুত্ব যার, সেটা হলো ঢালের। প্রথমেই ঢালের ডেফিনিশনটা জেনে নিই, ঢাল কাকে বলে। দেখো, আমাদের পৃথিবী পৃষ্ঠ ঠিক যে ফর্মে রয়েছে সেই ফর্মটাকেই বলা হয় টোপোগ্রাফি। এবার এই টোপোগ্রাফিটা ডিফারেন্ট ফর্ম ক্রিয়েট করে। আমরা সেই ফর্মকে জিওমরফোলজির ভাষায় যদি মহাদেশের ক্ষেত্রে দেখি, তাহলে কিছু সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম তৈরি হয়। যেমন এক পাহাড়, দুই এক পর্বত, দুই পাহাড়, তিন মালভূমি, চার সমভূমি। এই যে আলাদা আলাদা নামকরণ করলাম আমি, পর্বতের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হলো 900 মিটারের অধিক যদি হয় গড় উচ্চতা, তবে তাকে পর্বত বলে। পাহাড় কি? যখন সেটা 600 থেকে 900 মিটারের মধ্যে হয়। মালভূমি কি? যখন সেটা 300 থেকে 600 মিটারের মধ্যে হয়। আর সমভূমি যখন সেটা উইদিন 300, মানে আপ টু 300 মিটারের মধ্যে থাকে। তাহলে এখানে মজার বিষয় দেখো, আমরা মহাদেশ বলতে যেটা বুঝি সেটা কিন্তু এই চারটে আলাদা আলাদা ল্যান্ডফর্ম ডিস্ট্রিবিউশনের একটা কম্পোজিশন, যাকে আমরা এক কথায় টোপোগ্রাফি অফ আর্থ বলে থাকি। যদি এবার আমি সমুদ্রে যাই, সমুদ্রের ক্ষেত্রে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং কিছু থার্ড অর্ডার ল্যান্ডস্কেপ রয়েছে যেগুলো ছোট ছোট। তো এই যে যত ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপ গুলোকে একটা আর একটা, আমি পর্বত আর পাহাড় দুটোকে আলাদা করলাম কিসের ভিত্তিতে? গড় উচ্চতার ভিত্তিতে বা অল্টিটিউডের ভিত্তিতে। এবার দেখো, এই যত ল্যান্ডফর্ম আছে সব ল্যান্ডফর্মকে তো জেনারেলাইজড করে দিলাম আমি উচ্চতার নিরিখে। পর্বত বললাম, পাহাড় বললাম, মালভূমি বললাম, সমভূমি বললাম, সব ঠিক আছে। কিন্তু এই উচ্চতার বাইরেও, মানে অল্টিটিউডটা কিসের নিরিখে হচ্ছে? সমুদ্র পৃষ্ঠের নিরিখে। এটা যদি সমুদ্র হয়, তাহলে সেই সমুদ্র পৃষ্ঠের নিরিখে অল্টিটিউড বা উচ্চতা ধরে আমরা এই নামকরণ করেছি পাহাড়, পর্বত, মালভূমি, এইসব। মজার বিষয়টা হলো, যত ল্যান্ডফর্ম আমরা নামকরণ করলাম, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সবই একটা সেট আপ। কিসের সেট আপ? টোপোগ্রাফিক্যাল সেট আপ। তাহলে এই টোপোগ্রাফিক্যাল সেট আপটা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার দ্বারা নিয়ন্ত্রিত, যে প্যারামিটারটাকে আমরা সব সময় মেনে চলি, কিন্তু কেউ এইভাবে ভাবিনি। ধরো আমি পাহাড়ে গেলাম, পাহাড়ে গিয়ে বলি না যে খাড়া পাহাড় বা এই ঢাল। পাহাড়ের যদি আমাকে এই পাহাড়টা বা এই পিকটায় উঠতে হয়, তাহলে এই ঢাল দিয়ে ওঠা সুবিধা, এই ঢাল দিয়ে ওঠা কঠিন। তাহলে আমরা সব সময় এই যে ল্যান্ডস্কেপ গুলো রয়েছে, সেই ল্যান্ডস্কেপ গুলোকে একটা প্যারামিটারের নিরিখে ডিটারমাইন করার চেষ্টা করি। সেই প্যারামিটারটাই হলো স্লোপ। তার মানে পৃথিবীতে যত ল্যান্ডফর্ম এন্ড ল্যান্ডস্কেপ আছে, সবই একটা বিশেষ প্যারামিটার দ্বারা নিয়ন্ত্রিত, যেটার নামই হলো স্লোপ বা ঢাল। তাহলে এবার এই স্লোপ বা ঢাল কিসের নিরিখে চেঞ্জ হবে? দেখো, আমরা যে কোনো জিনিসের একটা অনুভূমিক তল কল্পনা করতে পারি। অনুভূমিক তল হলো একদম, যদি মানে জ্যামিতিক ভাবে দেখাই, তাহলে এটা 90 ডিগ্রি। এটা সেই চাঁদা ধরার কনসেপ্ট মনে আছে তোমাদের? তো এটা হলো অনুভূমিক তল, এটা উলম্ব উলম্ব রেখা, এটা অনুভূমিক রেখা। দুয়ের মিলন যে বিন্দু, সেই বিন্দুর নিরিখে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে এই রেখাটাকে আমরা বলছি অনুভূমিক রেখা বা অনুভূমিক তল। এবার এই তলটাকে কিভাবে আমরা ঢালের নিরিখে বুঝবো? দেখো, ধরো কোনো একটা জায়গায় একটা শিলাস্তর এইভাবে ছিল অনুভূমিক ভাবে, পরবর্তীতে দেখা গেল এইদিকে প্রেসার আর এইদিকে প্রেসারের কারণে শিলাস্তরটা নিচে কিছুটা বসে গেল। তাহলে বসে যাওয়ার পর এই লোকেশনটা, এটা যদি এ হয়, এটা এ ড্যাশ, তাহলে এ ড্যাশের জায়গায় এসছে,
বি বি ড্যাশের জায়গায় এসছে। তাহলে দেখো এটা হলো স্তরায়ন তলটা আর এটা হলো অনুভূমিক তল। মানে আগে যে জায়গাটায় আগে এই তলটা বা এই স্তরটা ছিল বা যদি নাও থাকে, যে প্রাগৈতিহাসিক কালে বা যত জিওলজিক্যাল টাইম পিরিয়ড পূর্বে এর লোকেশনটা অনুভূমিক ভাবে ছিল, সেটা আমরা কল্পনা করে নিয়ে বর্তমানের অবস্থানটা যখন জাজমেন্ট করব তখনই একটা ঢাল পাবো। এই ঢালটাকেই মানে কোড আনকোড এই অনুভূমিক দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পরিবর্তন অবস্থানগত, সেই পরিবর্তন কিসের পরিবর্তন? কৌণিক পরিবর্তন। এই যে কৌণিক পরিবর্তনটা স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনুভূমিক স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কৌণিক পরিবর্তনটাকেই আমরা বলে থাকি ঢাল বা স্লোপ। তাহলে এতক্ষণ আমি ঢাল বোঝালাম। এবার দেখো ঢাল কত প্রকার হতে পারে। মনে রাখবে ঢাল সবসময় তাহলে কি, আমি ছবিতে স্পষ্টত বুঝিয়ে দিয়েছি, ঢাল হতে পারে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। মাথায় রাখবে ঢালের অবস্থান কি হতে পারে, 0 to 90 ডিগ্রি, এর মাঝখানে যে কিছু ডিগ্রি হতে পারে কৌণিক অবস্থানগত দিক থেকে। আর এটা পরিবর্তন হবে অনুভূমিক স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আমার মনে হয় এই অ্যানালাইসিসের মধ্যে দিয়ে তোমরা ঢাল অলরেডি বুঝে গেছো। এবার দেখো ঢালকে আমরা ক্লাসিফাই না করে, ক্লাসিফাই কথাটা না বলে আমি বলবো কম্পোজিশন বা কম্পোনেন্ট অফ স্লোপ। কেন? কারণ ঢাল একটা রিলেটিভ প্যারামিটার। মজার বিষয়, ঢাল কিন্তু একটা রিলেটিভ প্যারামিটার। যদি আমি বলি জলপ্রপাত, জলপ্রপাতকে আমি একটা ইন্ডিভিজুয়াল ল্যান্ডফর্ম বলি না, এটা একটা ইন্ডিভিজুয়াল ল্যান্ডফর্ম। জলপ্রপাতটা একটা ইন্ডিভিজুয়াল ল্যান্ডফর্ম, অশ্বক্ষুরাকৃতি লেক একটা ইন্ডিভিজুয়াল ল্যান্ডফর্ম। মজার বিষয়, ঢাল কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্যারামিটার নয়। এটা কি? এটা কোরিলেটিভ প্যারামিটার। কিসের নিরিখে? একটা জায়গা থেকে আর একটা জায়গার নিরিখে। সাপোজ ধরো একটা মানুষ, আমরা নিজেদের কখনো কখনো ডিফাইন করি যে এ খুব ফর্সা, এ খুব কালো। এটা কিসের নিরিখে করি? আমাদের একটা স্ট্যান্ডার্ড স্কেল আছে, সেই স্ট্যান্ডার্ড স্কেলের নিরিখে আমরা এটা বিচার করি। আমাদের ইউনিভার্সিটিতে এক স্যার খুব ভালোভাবে এটা বুঝিয়েছিল তোমাদের, যদিও বিষয়টা অতটা প্রাসঙ্গিক না, তাও আমি বলি কথা প্রসঙ্গে। দেখো আমাদের সবার মধ্যে যারা হিন্দু দেব দেবতায় বিশ্বাসী, তারা দেখবে এই দেব দেবীকে একটা স্কেল হিসাবে মানি আমরা। মানে কোনো মেয়ে কোনো দেবীর মতো যদি দেখতে হয় তাহলে তাকে বলি খুব সুন্দরী দেখতে। এবারে দেবী থেকে যত ডেসপারেট হবে মানে দূরে যাবে, তত তাকে বলা হয় অসুন্দর দেখতে। তাহলে এখানে আমাদের মধ্যে কি কাজ করে? একটা স্কেল কাজ করে। সেই স্কেলের নিরিখে আমরা বিচার করি কে সুন্দর কে সুন্দর নয়, বা কে ফর্সা কে কালো। ঠিক একইভাবে স্লোপটা ডিটারমাইন হয় পার্শ্ববর্তী অঞ্চলের অবস্থান বা একদম তার পাশের সেটআপের উপরে। ধরো এটা একটা অংশ, এটা উত্তল ঢাল। তুমি কি বললে এটাকে? উত্তল ঢাল। উত্তল ঢাল কোনটা? উত্তল ঢাল কি এইটা? এটা এটা না, পুরোটাকে আমি উত্তল ঢাল বলছি। তাহলে আমি এই উত্তল ঢালের মাঝখান থেকে যদি আমি এইটুকু অংশকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা কি উত্তল ঢাল হতে পারে? না। তার কারণ কি, এখানে এই জায়গাকে যদি আমি না দেখতে পারি, এই জায়গা তো এরমও থাকতে পারে। তার মানে মাথায় রাখতে হবে স্লোপ কিন্তু একটা রিলেটিভ এবং কম্পাউন্ড একটা প্যারামিটার, যেটা পার্শ্ববর্তী প্রত্যেকটা অঞ্চলকে গুরুত্ব দিয়ে বিচার করা হয়। তাই জন্য স্লোপের ক্লাসিফিকেশন হয় না। স্লোপের ক্লাসিফিকেশন করা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীরা করেছেন, যেমন সেলভির ক্লাসিফিকেশন আমরা পড়বো। কিন্তু তোমরা নিজেরা মনে রাখবে স্লোপ হলো একটা বৃহৎ একক, যে এককটা আলাদা আলাদা পার্টকে জুড়ে তৈরি হয়। এবার দেখো স্লোপের উপাদানগত দিক থেকে আমরা স্লোপকে ভাগ করেছি কমনলি 4টে ভাগে। একটা হলো কনভেক্স স্লোপ মানে উত্তল ঢাল, আর একটা ফ্রি ফেস মুক্ত ঢাল, আর একটা রেক্টিলিনিয়ার স্লোপ বা রিজু রেখা ঢাল, আর একটা হলো কনকেভ স্লোপ বা অবতল ঢাল। তাহলে এইটা একটু বুঝে নি কোনগুলো সেটা। এই পাশের ছবিটায় দেখো, এখানে এই যে 1 দিয়ে যেটা ডিটারমাইন করা আছে, মানে এই অংশটুকু,
এই অংশটুকু হলো উত্তল ঢাল হিসাবে ডিটারমাইন করা হচ্ছে, মানে উত্তল অংশ যেটা অনেকটা উঁচু হয়ে রয়েছে। পাশেরটা যেটা 2 নম্বর যেটা, সেটা হলো মুক্ত ফেস। মুক্ত ফেস কি? এই জায়গাটায় এই উত্তল ঢালে কি হয়, সমস্ত প্রকার ওয়েদারিং, মাস ওয়াস্টিং অর্থাৎ আফটার অল ডিনুডেশন প্রসেস অ্যাক্টিভ হয়। কোথায়? উত্তল ঢালে। এবার আমরা জানি এই ওয়েদারিং, পুঞ্জিত ক্ষয় সবাই মিলিতভাবে কি করে, ক্ষয় করে। ক্ষয় করে এই জায়গা থেকে কি করবে, উত্তল ঢালের অংশ থেকে ক্ষয় করবে। ক্ষয় করলে কি হচ্ছে, এর মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হবে, কারণ এ রিলেটিভলি উঁচুতে অবস্থিত, মানে অ্যান্টি গ্র্যাভিটি লোকেশনে রয়েছে। যদি এই জায়গার নিরিখে দেখি তাহলে এটা এই অঞ্চলটা তো টানবে ওকে, এটা ফ্রি এরিয়া, তাই এই জায়গাটা ওকে টানবে, ওই উপাদানগুলোকে নিচে নামিয়ে আনতে চাইবে। তাই জন্য এর মধ্যে কি রয়েছে, একটা শক্তি রয়েছে। সেই শক্তিটা এই লোকেশন জনিত কারণে রয়েছে, উত্তল অবস্থানে রয়েছে বলে, যে কারণে কি হবে, ডিউ টু গ্র্যাভিটিও নিচের দিকে পড়বে। নিচের দিকে যে জায়গা দিয়ে পড়ছে সেই জায়গার কিন্তু ক্ষমতা নেই ওকে ধরে রাখার। তাই জন্য একে বলা হচ্ছে ফ্রি ফেস, অর্থাৎ মুক্ত ঢাল বা মুক্ত পার্শ্ব। তাহলে উত্তল ঢালের ক্ষয় আবহ বিকারগ্রস্ত উপাদানগুলো যখন যে ঢালের যে পার্শ্ব দিয়ে ক্রমশ গ্র্যাভিটির কারণে নিচে নেমে যায়, তাকেই আমরা ফ্রি ফেস বলে থাকি। মনে রাখবে, নট অনলি গ্র্যাভিটি, কখনো কখনো এখানে জল প্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারাও ফ্লোটা অ্যাক্টিভ হতে পারে। এবার দেখো, যখন এই উপাদানগুলো ঢালের পাদদেশে জমবে, দারুণ কনসেপ্ট দেখো, পাদদেশে যখন পড়ছে, পাদদেশে পড়ার সঙ্গে সঙ্গে ওর কিন্তু প্রবাহ এখানেই থেমে থাকছে না। ও ইনিশিয়ালি উত্তল ঢালের অংশ থেকে এসে পড়ছে ঋজুরেখা ঢাল বা সরি ফ্রি ফেসের নিচে, মানে ফ্রি ফেস বরাবর এখানে নামছে। নামার পর ঠিক যে জায়গাটা এসে ও জমছে ইনিশিয়ালি, মানে সর্বপ্রথম, সেই জায়গাটাকে আমরা বলছি রেক্টিলিনিয়ার বা ঋজু রেখা ঢাল। এবার দেখো, এখানে এসেও এর প্রবাহ থেমে নেই। কেন? কারণ তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে অপেক্ষাকৃত নিচু জায়গা। এই অপেক্ষাকৃত নিচু জায়গাকে কি বলে জানো? একে বলে ভারসাম্য ঢাল। ভারসাম্য ঢাল বলে। তাহলে দেখো, এটা তো মুক্ত ঢাল আর এটা তো ভারসাম্য ঢাল। মুক্ত ঢালে কি হলো, উপর থেকে উপাদান নিচের দিকে আশ্রে পড়ছে। আর ভারসাম্য ঢাল কি? ভারসাম্য ঢাল হলো এখানে উপাদান যেগুলো এসে পড়লো, তোমার বাড়িতে ধরো বালি নামানো হচ্ছে বা খোয়া নামানো হচ্ছে, নামানোর পর যে স্তূপাকারে সেটা জমলো, জমার পরেও দেখবে কন্টিনিউয়াস উপর থেকে লরি থেকে যখন নামানো হবে তখন সে কিছু এরিয়া ক্রমশ অকুপাই করবে, দুপাশ থেকে কিছু এরিয়া অকুপাই করতে শুরু করবে। কেন? ব্যালেন্সের জন্য, ভারসাম্যের জন্য। কারণ উপর থেকে কন্টিনিউয়াস বালি ফেলা হচ্ছে, তাহলে এর স্কেপ আর ধরে রাখতে পারছে না। তখন কি করছে, দুপাশে বালিটা বা খোয়াটা ক্রমশ সরে যাচ্ছে। এই যে সরে যাওয়াটা কেন? ভারসাম্যের জন্য। ঠিক একইভাবে এই উত্তল ঢালের যে নিম্ন অংশ অর্থাৎ মুক্ত ঢালের প্রান্তীয় ক্ষেত্র, সেখানে এসে কিন্তু উপাদানগুলো তার আলটিমেট ডেস্টিনেশনে এসেও স্যাটিসফাইড থাকতে পারছে না বা ব্যালেন্সে নিজেকে ধরে রাখতে পারছে না, বালি বা খোয়ার মতো। তখন সেই উপাদানগুলো কি হচ্ছে, পার্শ্ববর্তী অঞ্চলে স্প্রেড করছে। এই যে পার্শ্ববর্তী অঞ্চলে স্প্রেড করা, সেই স্প্রেড করা এরিয়াটাই কিন্তু এক প্রকার কনকেভ বা অবতল ঢাল। কিসের নিরিখে অবতল? উত্তলের নিরিখে, মনে রাখবে। এই যে পাশে উত্তল, এর নিরিখে এটা অবতল, এটা উঁচু এটা নিচু, তাই অবতল। কারণ এই পুরো ঢাল কনসেপ্টটা পুরোটা কিন্তু কোরিলেটিভ ম্যাটার, একটার সাথে আর একটার সম্পর্ক রয়েছে। এবার দেখো, তার মানে আমরা কি কি পেলাম? এক, কনভেক্স পেলাম। দুই, মুক্ত বা ফ্রি ফেস পেলাম। তিন, রেক্টিলিনিয়ার বা ঋজু রেখা ঢাল পেলাম, যেখানে এসে উপাদানগুলো বিশ্রাম নেবে ভেবেছিল বাট বিশ্রাম নিতে পারছে না, ব্যালেন্সের জন্য দুপাশে স্প্রেড করে যাচ্ছে। সেই অংশটাকে আমরা বলছি, মানে স্প্রেড করা এরিয়াটাকে আমরা বলছি ভারসাম্য ঢাল বা কনকেভ স্লোপ। তাহলে এই চারটে স্লোপের অংশ বা উপাদান তোমরা আশা করি বুঝে গেছো। এবার পরের কনসেপ্টটা আমরা আসবো, দেখো, সেটা হলো সেলবি, মানে এই যে স্লোপের ক্লাসিফিকেশন, তার পাশাপাশি
বিজ্ঞানী সেলবি, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তোমরা রামকৃষ্ণ মাইতির বই থেকে এটা পড়তে পারো, আমি পরবর্তীতে দিয়েও দেবো পিডিএফ। সেলবি 1985 সালে এই ঢালের কম্পোনেন্ট সংক্রান্ত একটা মত প্রকাশ করেন এবং তিনি 7টি আলাদা আলাদা পার্টের কথা বলেন, অর্থাৎ একটা ঢাল 7টা আলাদা আলাদা পার্টে বিভক্ত। তাহলে তিনি কি কি পার্টের কথা বলেছে সেটা দেখো। দেখো, প্রথমত আমরা জানি যে কোনো উঁচু অংশ, যে কোনো উঁচু অংশের এটা যদি উঁচু হয়, এখানে আঁকি, এটা যদি উঁচু হয়, এর মাঝখানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়াটার ডিভাইড। যে কোনো উত্তল অংশের মাঝখানটা ওয়ান কাইন্ড অফ ওয়াটার ডিভাইড। তোমরা যদি হর্টন স্টলার এন্ড হর্টনের স্টিম অর্ডারিং পড়ো, তাহলে খুব বুঝতে পারবে যে আমাদের কিছু ফিঙ্গার টিপ রিভার থাকে। যখন আমি নদী পড়াবো তখন এগুলো বোঝাবো। তো এই ফিঙ্গার টিপ রিভার কিন্তু এই পাহাড়ের দুপাশ থেকে, এটা পাহাড়, ধরো পাহাড় ধরলাম, এর এপাশ থেকে একটা নদী যাবে, এপাশ থেকে একটা নদী যাবে, যাকে আমরা ফিঙ্গার টিপ রিভার বলি। তাহলে দুটো ফিঙ্গার টিপ রিভারের মাঝের অংশে কি থাকে? ওয়াটার ডিভাইড থাকে। তাহলে আমরা এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা তো একটা দিক, এইটা যদি পুরোটা একটা উত্তল ঢাল হয়, তার এই পাশের ছবি আমরা এঁকেছি। তাহলে এই পাশের ছবিটাকেই আমি এখানে দেখাচ্ছি। দেখো, এখানে দেখো একদম কোনাটা, মানে এইটা কি? ওয়াটার ডিভাইড। এই যে ওয়াটার ডিভাইড অর্থাৎ জলবিভাজিকা, জলবিভাজিকার অংশ। জলবিভাজিকা হলো সেই জায়গা, সেটা কিন্তু যে জায়গা থেকে জলের সেপারেশন হয়, দুপাশে জল প্রবাহিত হতে শুরু করে। এবার দেখো, জল প্রবাহ তো এখান থেকে হওয়া শুরু করলো, শুরু করার পর এই অঞ্চলটা একদম যেখানে ইনিশিয়ালিটি, যেখান থেকে শুরু হয় প্রবাহ বা ডিভাইডটা, সেখানকার পাশের অঞ্চলটা, যে অঞ্চলটায় কিন্তু জলের প্রবাহ সর্বাধিক হয় এবং এখানে জলের সাথে একাধিক কম্পোজিশন পরস্পর সংযুক্ত হয়ে নিচের দিকে ধাবমান হয়। তাহলে যে অঞ্চলটায় জল প্রবাহ অধিক সক্রিয় হয়ে যায় এবং ক্রমশ ওয়াটার ডিভাইডকে ক্ষয় করে তার উচ্চতা কমাতে শুরু করে, সেই জায়গার প্রান্তীয় অঞ্চল, মানে জলবিভাজিকার একদম শুরুটা, যাকে আমরা সিপেজ ঢাল বলি। তোমরা সিপেজ কনসেপ্টটা মনে আছে তোমাদের? আমি বলেছিলাম যখন গ্রাউন্ডের জল, মানে ভূপৃষ্ঠের নিচের জল কোনো মুক্ত স্থানে বেরিয়ে আসে, তাকেই আমরা সিপেজ বলি। তাহলে এই জায়গাটা তো সেটা, যে জায়গাটা মুক্ত এরিয়া, ক্রমশ মুক্ত, এই বিমুক্ত এরিয়ার দিকে জল প্রবাহিত হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করছে, তাই এইটাকে আমরা বলছি সিপেজ ঢাল। সিপেজ ঢালের পরে কি রয়েছে দেখো, সিপেজ ঢালের পর রয়েছে উলম্ব বিসর্পণ ঢাল। উলম্ব বিসর্পণ কাকে বলে? যখন উপাদানগুলো ওপর থেকে নিচে দ্রুত অধোগমন করে এবং সেই অধোগমনটা কি হবে, এখান থেকে উপাদানগুলো যাচ্ছে 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 যাচ্ছে, এখানে একটা ওয়াইড স্পিড প্রাপ্তি হবে, মানে ক্রমসঞ্চয়ের মধ্যে দিয়ে এখানকার স্পিডটা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে? এই বেড়ে যাওয়া মানে যাকে আমরা যদি, এটা তো উত্তল ঢালের অংশ, উত্তল ঢালে এখানে কি হয় দেখো, এখানে একটা কিউমুলেটিভ ইনক্রিমেন্ট হয়। কিউমুলেটিভ ইনক্রিমেন্ট কাকে বলে দেখো, ধরো তোমরা উত্তরাখণ্ডের বন্যার কনসেপ্ট জানো। একটা পাহাড়ের ওপর থেকে যখন জল এবং জলের সাথে প্রচুর উপাদান নেমে আসে, যত দৈর্ঘ্য বাড়বে, মানে উপর থেকে আসছে যেটা সূত্রপাত, সেই সূত্রের জায়গা থেকে যত দূরত্ব বাড়বে সে কিন্তু তত প্রবল হবে। মাথায় রাখবে, যত দূরত্ব বাড়বে সে তত প্রবল হবে। তাই জন্য উত্তরাখণ্ডের বন্যা কিন্তু বিভৎস হয়ে গেছিল ফুটহিল বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে এসে। ওকে, তাহলে এই যে ক্রমশ দৈর্ঘ্য বাড়ছে, আরো প্রবল হচ্ছে। কেন প্রবল হচ্ছে? কারণ সে তার প্রবাহ পথে প্রচুর পরিমাণে উপাদানকে অ্যাচিভ করে নিয়ে নিচের দিকে নামছে। আর যেহেতু ডিউ টু গ্র্যাভিটিও নিচের দিকে নামছে, তাই যত নিচে নামবে তত ওর গতি বাড়বে। ঠিক আছে? তাই একে বলা হয় কিউমুলেটিভ ইনক্রিমেন্ট, বা পুরো কনসেপ্টটাকে তোমরা কিউমুলেটিভ এফেক্ট বলতে পারো। তাহলে এই কিউমুলেটিভ ইনক্রিমেন্ট এখানে অধিক হবে। কোথায়? কনভেক্সে বা উত্তল ঢালীয় অংশে। এখানে তাই জন্য যে উপাদানগুলো নিচের দিকে নেমে আসছে, এই দেখো এখান এই ওয়াটার ডিভাইডেই তো সবচেয়ে বেশি ওয়েদারিং, আবহ বিকার হবে, পুঞ্জিত ক্ষয় হবে,
প্লাস ডাইরেক্ট প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত যখন হবে, বৃষ্টির জল এখানে অধিক কার্যকর হবে, যে কারণে সেই উপাদানগুলোকে ধীরে ধীরে এই অঞ্চল দিয়ে প্রবাহিত করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। তাহলে নামিয়ে নিয়ে আসার সময় কি হবে? কিউমুলেটিভ ইনক্রিমেন্ট হবে। আর এই কিউমুলেটিভ ইনক্রিমেন্ট কিন্তু এই উলম্ব বিসর্পণ ঢাল বরাবর সর্বাধিক হয়ে থাকবে। তারপরে ও কিন্তু মুক্ত ঢালে এসে নিচের দিকে পড়বে। মুক্ত ঢালে কি হচ্ছে? মুখ থুবড়ে উপর থেকে ও নিচের দিকে নেমে আসছে মুক্ত ঢাল বরাবর। এখানে কিন্তু ওকে কেউ ধরে রাখার ক্ষমতা আর নেই, ও পুরোটাই বিমুক্ত হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে মুক্ত ঢাল। তাহলে উলম্ব বিসর্পণ ঢালের পর তোমরা মুক্ত ঢাল বুঝে গেলে। এবার দেখো মুক্ত ঢালের পর কি থাকে? ফ্রি ফেজের পর আমি আগে বোঝালাম, ফ্রি ফেজের পর তো থাকে রেক্টিলিনিয়ার বা ঋজুরেখা ঢাল। ঋজুরেখা ঢালে এসে কি হয়? উপাদানগুলো তো সেখানে থাকতে চায় বাট থাকতে তো পারে না, পরিবাহিত হতে হয়। তাহলে পরিবাহিত হয় কেন? ডিউ টু ব্যালেন্স, ব্যালেন্সের জন্য পরিবাহিত হচ্ছে। তাই এখানে এসে উপাদানগুলো পরিবাহিত হওয়ার কাজটা শুরু করবে। মানে এখান থেকে এই পর্যন্ত আসা হলো ওর একটা জার্নি। আমরা কোথাও যদি প্লেনে করে যাই, প্লেনে করে প্রথমে যাওয়ার পর সেখান থেকে আবার 4 হুইলারে উঠলাম, তো এই প্লেনে করে হঠাৎ করে এখানে নামা এই পর্যন্ত, তারপরে আবার এখান থেকে নতুন জার্নি শুরু হবে। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলছি পরিবাহী ঢাল, যেখান থেকে পরিবাহিত হতে শুরু করবে। এই পরিবাহিত হয় অধিকাংশ ক্ষেত্রে মনে রাখবে মূলত জল প্রবাহ দ্বারা, এবং মরুভূমি অঞ্চলে বা শুষ্ক ক্ষয় যেখানে কার্যকর হয় সেখানে বায়ু প্রবাহের দ্বারা। এই যে প্রবাহটা হবে, পরিবাহিত হবে উপাদানগুলো, সেই পরিবাহনের সময় কি হবে? শর্টিং হবে। যে উপাদানগুলো বড় সে বলবে আমি যাব না এই জায়গা থেকে, পারলে আমাকে নিয়ে চলো। তাহলে যে ফিজিক্যাল ফোর্স রয়েছে অর্থাৎ প্রাকৃতিক শক্তি অ্যাক্টিভ রয়েছে, সে চাইবে এদের নিয়ে যেতে, কিন্তু নিয়ে যেতে পারবে না। তাই এখানে অপেক্ষাকৃত বড় বড় শিলাখণ্ডগুলো জমবে, কাছাকাছি কি জমবে? বড় বড় শিলাখণ্ড। তাই পাদদেশীয় ঢাল তো এটা ওকে, কিন্তু এটা স্থূল সঞ্চয় অর্থাৎ বড় বড় শিলাখণ্ড জমবে। আর দূরে কি হবে? সূক্ষ্ম উপাদানগুলো জমবে। এখানে কি জমবে? সূক্ষ্ম উপাদান। তাই এটা পাদদেশীয় ঢাল তো অবশ্যই, এটাও পাদদেশীয় ঢাল, কিন্তু এটা স্থূল সঞ্চয়, এটা পলল সঞ্চয় বা যার মানে টেক্সচারটা ছোট। আর এটা হলো পরিবাহী ঢাল, যেখান থেকে পরিবাহীর কাজটা শুরু হবে কোনো না কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা। আর লাস্ট রয়েছে যেটা, সেটা হলো উপত্যকার ঢাল, মানে এর পরেই গিয়ে নদী। মানে আমরা কোথাও নদী ফদিতে গেলে যেখানে গাড়ি দাঁড় করাই আর কি, গাড়ি দাঁড় করিয়ে এখানে নদীতে নামতে হবে, তো এটাকে আমরা উপত্যকা ঢাল বলছি, যার পর থেকেই আমাদের নামতে হবে এবং পুরোটাই কিন্তু জলের দখলে, অর্থাৎ যাকে আমরা নদী বলছি, এই যে এটাকে আমরা বলছি উপত্যকা, আর এটা উপত্যকা ঢাল। তো এই ছিল পুরো কনসেপ্ট। তুমি যদি এবার আমাদের এই অঞ্চল দেখো, তাহলে গঙ্গার নিরিখে মানে আমাদের কনকেভ স্লোপটা কত বড় হতে পারে, কনভেক্স স্লোপ কত বড় হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। যদি আমি পুরো গঙ্গার নিরিখে দেখি এই কনসেপ্টটা, তাহলে তোমাদের অবাক লাগতে পারে কনসেপ্টটা ভেবে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রায় মানে বিহারের পর থেকে, রাজমহল পাহাড়ের পর থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলটাই কিন্তু গঙ্গার নিরিখে সেই ডিপোজিটেড এরিয়া, যেখানে ও পুরোটা সঞ্চয় করছে। তাহলে সঞ্চয় কোথায় করছে? পাদদেশীয় ঢালে। এখানে কি সঞ্চয় হয়? পলল সঞ্চয়। সঞ্চয় তো আগেও করেছে, কিন্তু সেটা অপেক্ষাকৃত বড় বড় শিলাখণ্ড। কিন্তু আমাদের গঙ্গা নদীর নিরিখে পুরো ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু এই লোকেশনের মধ্যে চলে আসবে, এইটুকুর মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবে। তার মানে ঢাল কিন্তু অনেক বড় কনসেপ্ট। আমাদের জিওগ্রাফির স্টুডেন্টদের মেন সমস্যা একটাই হয়, যখন আমরা কোনো ল্যান্ডফর্ম পড়ি না, তখন মনে মনে ভাবি মনে হয় আমি এখানে গিয়ে একটা সেলফি তুলতে পারবো এই ল্যান্ডফর্মের সাথে, কিন্তু কনসেপ্টটা কিন্তু এরকম নয়। একটা ল্যান্ডফর্ম অনেক ওয়াইড হয়, ঠিক আছে? সিঙ্কহোল, সোয়ালো হোল, ডোলাইন এগুলোই এত বড় হয় যে এগুলো এক একটা ভিলেজ বা এক একটা ব্লক এরিয়াও হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে এত বড়। এবং এখানে গিয়ে তুমি কখনোই সেপারেটলি এই ল্যান্ডফর্ম গুলোকে দেখতে পারবে না। দেখতে পারবে যেগুলো ফোর্থ অর্ডার ল্যান্ডফর্ম বা থার্ড অর্ডার ল্যান্ডফর্ম, যেগুলো যে ল্যান্ডফর্ম গুলো ছোট হয়, মাইক্রো স্কেলের হয়, ঠিক আছে? ভাবো আমরা কোথায় বাস করি? আমরা বাস করি হলো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে। মজার বিষয়, মুর্শিদাবাদ থেকে শুরু করে আমাদের নদিয়া ফদিয়া, এটা হলো সেই পরিণত বদ্বীপ। আর ওয়েস্ট মানে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা, এইগুলো যেগুলো সমুদ্রের পাড়, সেটা হলো সক্রিয় বদ্বীপ।
এবং কিছু রয়েছে মারিবান মানে মৃত বদ্বীপ। আমাদের আমি পরিণত বদ্বীপের লোকেশনটা ভুল বললাম। আমরা অ্যাকচুয়ালি মৃত বদ্বীপের প্রান্তীয় অঞ্চলে রয়েছে, মানে তোমার কি বলে মুর্শিদাবাদ, নদিয়ার পার্শ্বীয় অঞ্চল পঞ্চল এগুলো সব মৃত বদ্বীপ, এবং বর্ধমান থেকে শুরু করে হুগলি ফুগলি এই জায়গাগুলো সব পরিণত বদ্বীপ। ঠিক আছে, তাহলে একটা পুরো বদ্বীপের মধ্যে আমরা বাস করি, কিন্তু আমরা কখনো ভাবি যে একটা ল্যান্ডফর্ম, একটা পুরোটাই একটা ল্যান্ডফর্মে আমরা বিলং করি। তো ল্যান্ডফর্ম এত বড় কনসেপ্ট হয় এবং স্লোপ কনসেপ্টটাও এত বড় হয়, যে কনসেপ্টটা দিয়ে তিনজন বিজ্ঞানীর কনসেপ্ট আমরা পড়বো এরপরে। দেখো তোমরা আরো একবার রিমাইন্ড করে নাও যা আমি পড়ালাম, যদি কোথাও বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, বুঝতে সমস্যা হলে এখানে পজ করে তার আগের কথাগুলো একবার দেখে নাও, তারপরের কনসেপ্টটা আমরা এরপরে যাব। এবার এই আলোচনার পর আমি আর একটা কথা একটু বলে দিই তোমাদের। দেখো আমাদের যত স্লোপ আছে পৃথিবীতে, সমস্ত স্লোপ দুটো ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত। আমরা দেখো জিওগ্রাফির সাথে সমন্বয় স্থাপন করতে হয়। আমি প্রথম দিন ক্লাসেই যেটা তোমাদের বলেছিলাম, আমরা গ্রেডেশন কনসেপ্ট পড়ি না, পর্যায়ন। পর্যায়ন কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? পর্যায়ন কনসেপ্ট তো এই যে এভলিউশন অফ স্লোপের একটা অংশ, মানে স্লোপ পরিবর্তন বা বিবর্তনের একটা ক্রিয়া হলো পর্যায়ন। পর্যায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ব্যালেন্সটা বজায় থাকে। এবার দেখো আমাদের পৃথিবীতে এই স্লোপের ব্যালেন্সটা বা বিবর্তনের কাজটা দুটো শক্তি দ্বারা অ্যাক্টিভ হয়। একটা হলো এন্ডোজেনিক ফোর্স আর একটা এক্সোজেনিক ফোর্স। এন্ডোজেনিক ফোর্সের মধ্যে আমরা জানি ইপিরোজেনিক অরোজেনিক মুভমেন্ট আছে, এবং এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে এন্ডোজেনিক ফোর্সের মধ্যে কিন্তু কিছু ফোর্স যেগুলো ডায়াস্ট্রফিক ফোর্স, যেটা খুব দ্রুত হয় এবং আমাদের জিওমরফিক ফিচারের র্যাপিড চেঞ্জ করে, সেগুলোও কিন্তু এর যে প্রভাবক বা এর যে নিয়ন্ত্রক তার মধ্যে পড়বে। কোনো একটা জায়গায় ভূমিকম্প হলো, হঠাৎ করে সেখানকার ভূমির ঢালের ওয়াইড পরিবর্তন হয়ে গেল, তাহলে সেটাও তো পরিবর্তন। তো মনে রাখবে এন্ডোজেনিক সমস্ত প্রকার শক্তি কিন্তু আমাদের এই স্লোপ ডেভেলপমেন্টে হেল্প করে, এবং যেগুলো স্লোপ ডেভেলপমেন্টকে অ্যাক্টিভলি মানে ম্যানেজমেন্ট করে। আমি বলবো ম্যানেজমেন্ট কেন? কারণ এন্ডোজেনিক ফোর্সের ফলে হঠাৎ কোনো জায়গার উচ্চতা বেড়ে গেল, সাপোজ ধরো কোনো একটা জায়গার উচ্চতা বেড়ে গেল হঠাৎ করে, তাহলে উচ্চতা বেড়ে যাওয়া মানে এখানকার আর এই জায়গার হাইটের রিলেটিভ হাইটের পরিবর্তন হলো। রিলেটিভ হাইটের পরিবর্তন হলো বলে এক্সোজেনিক ফোর্স গুলো কি করবে? ম্যানেজমেন্টের কাজ করবে। কেমন? ওরা এখান থেকে ক্ষয় করে উপাদানগুলোকে নিয়ে এইখানে সঞ্চয় করবে। ওদের উদ্দেশ্য লাইফে একটাই, সেটা হলো দুটো জায়গার মধ্যে উচ্চতার যে ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসা। তাই জন্য এদের আমরা এই সেন্সে বললাম ম্যানেজমেন্টের কাজ করছে। তাহলে এক্সোজেনিক ফোর্সের মধ্যে আমরা সব জানি, ফ্লুভিয়াল, এওলিয়ান, গ্লাসিয়াল এন্ড তোমার সমস্ত ওয়েব, সি ওয়েব পড়বে, সব পড়বে, যেগুলো আমাদের এর পরের লেসনেই রয়েছে। এগুলো কিন্তু মধ্যে আমরা ঢুকবো। আর এই ক্লাসগুলো তোমরা ভালো করে শিখে নিলে বা বুঝে নিলে আমার মনে হয় এর পরের গুলো তোমাদের এত সোজা লাগবে না। ছেলেপেলের মধ্যে ম্যাক্সিমাম কি হয়, বিভিন্ন ল্যান্ডফর্ম গুলিয়ে যায়, কিন্তু আমি তোমাদের ল্যান্ডফর্ম গুলো প্রত্যেকটা ধরে ধরে ফিল করাবো। এবং আমি এইটুকু বিশ্বাস করি, যারা এই ক্লাসগুলো এইভাবে ফিল করে পড়বে সে কোনোদিন কোনো ল্যান্ডফর্ম ভুলবে না। এটা চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার দেখো আমরা এর পরের কনসেপ্টে যাব। এটা হয়ে গেল, এটাও বুঝিয়েছি। কনকেভ, কনভেক্স এন্ড রেক্টিলিনিয়ার স্লোপের কয়েকটা বৈশিষ্ট্য একটু বলে দিই আমি, তারপর পরের আর একটা কনসেপ্টে যাব। দেখো কনভেক্স স্লোপ যেটা উত্তল ঢাল নামে পরিচিত, উত্তল ঢালে কি হয় আমি বলে দেখিয়ে দিলাম। প্রথমে সয়েল ক্রিপিং হবে ডিউ টু প্রেসিপিটেশন বা রেইনফল। জিকে গিলবার্ট না সর্বপ্রথম এই কনভেক্স স্লোপ নিয়ে প্রথম স্টাডি করেন, জিকে গিলবার্ট, এবং কনসেপ্টটাকে প্রথম এক প্রকার উপস্থাপন করেন। তো মনে রাখবে জিকে গিলবার্টের সাথে কনভেক্স কনসেপ্টটা, উত্তল ঢালটা। কিউমুলেটিভ ইনক্রিমেন্ট কনসেপ্টটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। মনে রাখবে পেঙ্ক এই কনভেক্স স্লোপকে বলেছেন ওয়াক্সিং স্লোপ। আমি এর পরেও আরেকবার বলবো, পেঙ্ক কি বলেছেন? একে ওয়াক্সিং স্লোপ বলেছেন। এবং এর সঙ্গে এটাও মনে রাখো, যেটা অবতল ঢাল সেটাকে কিন্তু পেঙ্ক ওয়ানিং স্লোপ বলেছে। একটাকে ওয়াক্সিং মানে উত্তল, আর একটা ওয়ানিং মানে হলো কনকেভ। এটা কে বলেছে? পেঙ্ক বলেছে। আমাদের স্লোপ এভলিউশনের যে মতবাদ, সেখানে পেঙ্কের একটা বিশাল ভূমিকা আছে, তাই পেঙ্কের কনসেপ্ট আমরা এরপরে পড়বো ইন্ডিভিজুয়ালি।
এবার দেখো এরপরে তাহলে এই কটা বৈশিষ্ট্য কনভেক্স স্লোপের। কনকেভ স্লোপে আসো। কনকেভ স্লোপ বা অবতল ঢাল, এটাকে বলা হয় ভারসাম্য ঢাল। এই ঢালটা তৈরি হয়েছে কেবলমাত্র লিনিয়ার ঢালে যে উপাদানগুলো এসে জমার চেষ্টা করছে সেইগুলো ব্যালেন্সে আসার জন্য মূলত এই কনকেভ স্লোপটা ক্রিয়েট করছে। মনে রাখবে কনকেভ স্লোপে মূলত জল প্রবাহের প্রবণতা অধিক সক্রিয়। কারণ কি হয়, আমরা জানি পাহাড়ের নিচ থেকে যখন এই যে জলটার কি হচ্ছে, প্রবণতা নিচের দিকে গড়ানো। কোনটা টার্গেট? ও টার্গেট কি জলের সবচেয়ে নিচু জায়গা, ধরো এটা যদি একদম মানে সবচেয়ে মিনিমাম হাইট হয়, তাহলে ও কি করবে, এই জলের মেন টার্গেট, জলকে তুমি প্রশ্ন করবে তুমি কোথায় যেতে চাইছো, ও বলবে আমি এখানে যেতে চাইছি। কারণ ওর টার্গেট হলো সবচেয়ে মিনিমাম অল্টিটিউডে বিলং করা। ঠিক আছে, তাই জন্য মনে রাখবে জল প্রবাহের প্রবণতা দ্বারা কনকেভ স্লোপের গতি প্রকৃতি নিয়ন্ত্রিত হয়। একইভাবে কনকেভ স্লোপ কিন্তু পুরোটাই জল প্রবাহ দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে এই যে এইগুলো তৈরি করে, পাদদেশীয় ঢাল যেটা আর কি, স্থূল সঞ্চয়, পলল সঞ্চয় সবগুলো জল প্রবাহের দ্বারা হয়, তোমরা জানো সেগুলো। এবার রেক্টিলিনিয়ার স্লোপ কি? রেক্টিলিনিয়ার স্লোপ হলো, দেখো প্রিফেস মানে মুক্ত ঢাল আর কনকেভ স্লোপ এই দুয়ের মাঝে তৈরি হয়। ঠিক আছে, তার মানে এই দুয়ের মধ্যে মুক্ত ঢালে কি হলো, নামলো নিচে ভার্টিক্যাল ভাবে, আর কনকেভ হলো ব্যালেন্সের জন্য টানলো, নামলো আর টানলো, আর এর মাঝে যেটা রইলো সেটাই হলো রেক্টিলিনিয়ার বা ঋজু রেখা ঢাল। বুঝে গেছো আশা করি। এবার পরের কনসেপ্ট দেখো, রেক্টিলিনিয়ারও কমপ্লিট। আর রেক্টিলিনিয়ারের আরেকটা কথা একটু বলি, যেটা খুব সেন্সিটিভ কনসেপ্ট। মনে রাখবে রেক্টিলিনিয়ার স্লোপ যেটা আছে, সেই রেক্টিলিনিয়ার স্লোপে কোনো উপাদান জমতে পারে না। নো ডিপোজিশন, নো ইরেশন, নো চেঞ্জ। রেক্টিলিনিয়ার স্লোপে কিন্তু কোনো উপাদান, আমি কি বললাম, মুক্ত ঢালে এসে উপাদানগুলো জমলো, জমার পর সেটা